নিজের ঘরের প্রতিটা কোণায় একদৃষ্টে তাকিয়ে কাঁদছিলেন মালতী দেবী। চোখে জল টলমল করছে। বয়স 52, জীবনের অর্ধেকেরও বেশি পথ পেরিয়ে এসেছেন। আর ঠিক এই সময় তিনি নিতে চলেছেন তার জীবনের সবথেকে কঠিন সিদ্ধান্ত। মনের ভেতরে যেন এক ভয়ঙ্কর ঝড় বইছে। স্মৃতির পর্দায় ভেসে উঠছে 27 বছর আগেকার সেই মুহূর্তগুলো, যখন তিনি এক নতুন বউ হয়ে এই বাড়িতে পা রেখেছিলেন। কখনো ভাবেননি যে একদিন এমন একটা সিদ্ধান্ত নিতে হবে, যেটা আজ নিচ্ছেন তিনি। মালতী দেবীর চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল সেই দিনটার ছবি, যেদিন লাল বেনারসি পরে, গায়ে গহনা পরে, সুন্দরভাবে সেজে তিনি নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন। ভেবেছিলেন জীবনটা তার সুখে ভরে যাবে, রাজনারীর মতো থাকবেন তিনি শ্বশুরবাড়িতে। নতুন শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যখন ভাগ্যকে ধন্যবাদ জানাচ্ছিলেন, ঠিক তখনই রান্নাঘর থেকে বাসনের কর্কশ শব্দ ভেসে এলো, যেন কেউ ইচ্ছাকৃত মাটিতে বাসন ছুঁড়ে মারছে। মহারানী এখনো ঘুমাচ্ছে। বাড়িতে বউ এসেছে আজ 2 দিন হয়ে গেল, অথচ কোনো দায়িত্ববোধ নেই। বাড়ির কাজ কর্ম, রান্না বান্না এসব এখনো কি আমিই করব? বউ এসেছে তো বাড়ির দায়িত্ব নেওয়ার জন্য, অথচ দেখো এখনো পর্যন্ত পায়ের উপর পা তুলে বসে আছে। এটা বাড়ি না ধর্মশালা? এসব কথা শুনে মালতী হতবাক হয়ে গেল। তার বুকের ভেতরটা যেন ধকপক করতে লাগলো। দ্রুত শাড়ির আঁচল মাথায় টেনে নিয়ে ঘর থেকে বাইরে এলেন তিনি। বাইরে এসে যেন নিজেকে এক অপরাধীর মতো মনে হচ্ছিল তার। সামনে দাঁড়িয়ে তার শাশুড়ি বিমলা দেবী এবং ননদ ঝুমা। দুজনের চোখে তখন তীব্র দৃষ্টি, কণ্ঠে ঝাঁঝ। বিমলা দেবী কঠিন গলায় বললেন, এই যে মহারানী, এতক্ষণ পর ঘর থেকে বেরোনোর সময় হলো তোমার? একটা কথা ভালো করে শুনে নাও, এটা আমার বাড়ি, আর এখানে অলসতার কোনো জায়গা নেই। কাল থেকে ঘুম থেকে ভোরবেলা উঠবে, আমার জন্য গরম জল করে দেবে এবং সারা ঘর পরিষ্কার করবে, রান্নাঘর পরিষ্কার করবে, চারদিক ঝাঁটিয়ে দেবে, আর তারপর আমাকে চা বানিয়ে দেবে। কতদিন আর জামাই আদর করবো তোমাকে? মালতীর হৃদয়টা যেন ভেঙে চুরমার হয়ে গেল। বিয়ের আনন্দটা যেন নিমেষেই কোথাও উধাও হয়ে গেল। দিন কাটতে লাগলো। প্রতিদিন ঘড়ির কাঁটার মতোই তার জীবন চলতে লাগলো। রাতের অন্ধকারে কাঁথার নিচে কান্না লুকিয়ে রেখেছিল সে। শ্বশুরবাড়ির কেউ কখনো জিজ্ঞেস করেনি সে কেমন আছে, কিছু চাই কি না তার কি মনে হয়, শরীর ভালো না খারাপ। স্বামী সুদীপ্ত ছিলেন সংসার নির্ভর, কিন্তু নিরুত্তর। মায়ের বিরুদ্ধে কখনো কিছু বলেননি। তিনি শুধু একটাই কথা বলতেন, মা এমনই, কিন্তু মনটা খুব ভালো, তুমি একটু গুছিয়ে নাও, মানিয়ে নাও। আজ 27 বছর পেরিয়ে গেছে মানিয়ে নিতে নিতে, কিন্তু না মালতী দেবীর জীবন বদলেছে, না তো সুদীপ্ত বাবু তার স্ত্রীর সম্মানের প্রতি উঠে দাঁড়িয়েছে, রুখে দাঁড়িয়েছে। বিয়ের পরপরই তাকে বলে দেওয়া হয়েছিল, তুমি এখন থেকে রান্নাঘর সামলাবে, এই ঘর এখন তোমার দায়িত্ব। বিমলা দেবীর কণ্ঠ ছিল কঠোর, মুখে না ছিল এক ফোঁটা হাসি, না কোনো মমতার ছোঁয়া। মালতী দেবীর বুক ধড়াস করে উঠল, তবু নিজেকে সামলে নিলেন। হালকা হেসে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করলেন। যখন সুদীপ্তবাবুর সঙ্গে তার বিয়ের কথা ঠিক হয়েছিল, তখন থেকেই তার চোখে শুধুই সুদীপ্তবাবুর মুখটাই ভেসে থাকত। সুদীপ্তবাবুর শান্ত স্বভাব, তার স্নিগ্ধ হাসি মালতী দেবীর হৃদয় ছুঁয়ে নিয়েছিল। বাবা মা অনেক আড়ম্বর করে মালতী দেবীর বিয়ে দিয়েছিলেন। মালতী ভেবেছিল নতুন বউ হয়ে বাড়িতে আসবে, সকলে কত যত্ন করবে, যেমনটা সে ছোটবেলা থেকে দেখেছে। তেমন করে শাশুড়ি ননদ সবাই মিলে আনন্দ করবে। প্রথম দিন মিষ্টি রান্না করবে সে রান্নাঘরে, আর তার রান্না খাওয়ার খেয়ে সবাই তাকে অনেক আশীর্বাদ দেবে, অনেক সম্মান করবে। মালতী ভেবেছিল সে নিজের জীবনের সুখী মুহূর্ত কাটাবে তার শ্বশুরবাড়িতে, কিন্তু এমন কিছুই হলো না। সব পাল্টে গেল।
সেদিন থেকে মালতী দেবীকে রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হলো। বিমলা দেবী খুব কড়া স্বরে তাকে বুঝিয়ে দিয়েছিলেন তার সমস্ত দায়িত্ব। সকালে চা থেকে শুরু করে রাতের জল খাওয়ার, রাতের খাওয়ার, বাড়ির একটা একটা কাজ হাতে ধরে বুঝিয়ে দিয়েছিল তাকে। মালতী আগে কখনো একা এত কাজ সামলায়নি, তবু সে ভেঙে পড়েনি। নিজেকে বলেছিল, আমি পারবো। সেই ভোরে প্রথম চা বানিয়ে শাশুড়ির সামনে হাজির করেছিল সে। বিমলা দেবী প্রথম চুমুক দিয়েই মুখটা বেঁকিয়ে বললেন, এটা কি বানিয়েছিস? তোর বাড়িতে এরকম চা খায় নাকি সবাই? কোনো কাজ করতে পারিস না। কি করতে যে তোর বাবা মা বিয়ে দিয়েছে সেটাই বুঝতে পারছি না, এখন আমাকে এমন চা খেতে হবে? মালতী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মা, যদি পছন্দ না হয় আমি আবার বানিয়ে দিই। মলিন মুখে আবারও একবার হেসে নিতে চেয়েছিল সে, কিন্তু ঠিক তখনই বিমলা দেবী গর্জে উঠলেন, চা দুধটা কি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিস যে বারবার তুই চা বানাবি আর আমি তোর চা খাবো? আজ আর কোনো চা খাওয়ার দরকার নেই আমার, এমনিতেই মুখটা নষ্ট করে দিয়েছিস। তোর বাপের বাড়িতে তোকে এমনভাবেই কাজকর্ম শিখিয়েছে, বিয়ের আগে যদি একটু জানতাম তাহলে তোকে কোনোদিনও এই বাড়ির বউ করে আনতাম না। আমারই কপাল পোড়া। এই নাকি আমি পড়াশোনা শেখা মেয়ে নিয়ে এসেছি আমার ছেলের জন্য। কথা বলে চায়ের কাপটা ছুঁড়ে ফেলে দিলেন মাটিতে। বিমলা দেবীর এই আচরণ মালতীর ভেতরটা যেন কাঁপিয়ে দিল। বিমলা দেবী ছিলেন অত্যন্ত কড়া মেজাজের মহিলা। তার কাছে বউ মানে ছিল নিঃশব্দে কাজ করা এক যন্ত্র, যে ভুল করবে না, অভিযোগ করবে না, না থেমে একের পর এক দায়িত্ব পালন করে যাবে। আর যদি কখনো একটা ছোট ভুল করে ফেলতো মালতী, তখনই শুরু হতো তিরস্কার আর অপমানের বন্যা। ভাগ্যই খারাপ আমাদের, এমন আজগুবে বউ জুটেছে। আমার ছেলের তো একেবারে চোখ ঠুলি পড়ে গেছিল। এই মেয়েকে যে কি দেখে পছন্দ করলো তাই বুঝতে পারছি না। পড়াশোনা করেছে তো কি হয়েছে, কেমন যে পড়াশোনা শিখেছে সেটা ভালোই বুঝতে পারছি। না জানে রান্না বান্না, না জানে ঘরের কাজ, তার মধ্যে স্বভাব দেখো, চারদিকে এটা ওটা নোংরা করে রেখে দেবে, কোনো কিছুই তো পরিষ্কার করতে পারে না। প্রতিদিন এই রকম কটাক্ষ, খোটা, বিদ্রূপ যেন মালতীর মনের রক্তক্ষরণ ঘটাতো। সে চুপচাপ সব সহ্য করত, কারণ সে জানতো এই বাড়ির দেওয়ালগুলো তার কথা শোনার জন্য কান পেতে থাকে, কিন্তু কোনো উত্তর দেয় না। তবু সে হেরে যেত না, মাথা নিচু করে আবার নতুন দিন শুরু করত। তাকে ভাঙার চেষ্টা করা হতো বারবার। মালতী গড়েছিল নিজের ভেতরে এক শক্তি, যা কেবল সে নিজেই জানত। বাড়ি যাওয়ার কথা উঠলেই ঝুমা, যে মালতী দেবীর থেকে বয়সে ছোট ছিল, সেও কথা শোনাতে ছাড়ত না। মালতীর প্রতিটি কথা ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে সে মা বিমলাকে বলতো যেন মালতী কত বড় একটা অপরাধ করে ফেলেছে। ফলে প্রায় প্রতিদিনই বাড়িতে অশান্তি লেগেই থাকতো। একদিন পাড়ার এক মহিলা এসেছিলেন বাড়িতে। কথার ফাঁকে বললেন, বিমলা দিদি, ভালোই তো, ছেলের বিয়ে দিয়েছ, অর্ধেক দায়িত্ব তোমার শেষ হয়ে গেছে, এখন মেয়ের বিয়েটা দিয়ে দাও। জামাই বাড়িতে আসলে দেখবে বাড়িটা পুরো ভরে যাবে। আর এখন তো তোমার বাড়িতে বৌমাও চলে এসেছে, তাই বাড়িও আর আগের মতো খালি খালি লাগবে না। মেয়ের জায়গা তো বৌমাই পূরণ করে দিতে পারবে। মালতী হাসতে হাসতে বলল, হ্যাঁ কাকিমা, খুব ভালো কথা বলেছেন। আর এমনিতেও তো বিয়ের বয়স তো ঝুমার হয়েই গেছে, একটা ভালো সম্বন্ধ পেলে অবশ্যই বিয়ে দিয়ে দেব। যেমনি সে একথা বলল, অমনি ঝুমা যেন রাগে আগুন হয়ে গেল। বিমলা দেবীর মনেও এই কথাটা কেমন যেন বাঁধো বাঁধো ঠেকল। তারপর ব্যাস, আর কি, চলতে লাগলো রামকাণ্ড। মা মেয়েতে মিলে এমন ঝড় তুলে দিল সেখানে যে মালতী সেই পাড়া প্রতিবেশীর সামনেই অপমানিত বোধ করতে লাগলো। প্রতিবেশীর সামনেই বিমলা দেবী বলতে লাগলেন, তোমার জায়গা মনে রাখো বৌমা, আমার মেয়ের বিয়ে কবে হবে, আমি কার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি কে হও আমার মেয়ের জীবনের সিদ্ধান্ত নেওয়ার? এ কথায় মালতীর চোখ টলমল করে উঠল, কিন্তু সে চুপ থাকাটাই শ্রেয় মনে করল। এ বাড়িতে তার স্থান যেন এক চাকরানির থেকে আর কিছু নয়।
সেটা সে ভালো মতোই জানতো, আর আজ সবার সামনে এটা প্রমাণও হয়ে গেল। কিন্তু সব থেকে বড় আঘাত এলো তখন, যখন সে বুঝতে পারল যে যার উপর সে এতদিন এত ভরসা করছিল, সেই সুদীপ্ত আজ তার পাশে নেই। শুরুতে বিয়ের পর কিছুদিন সব ঠিক ছিল। সুদীপ্ত ভদ্র ব্যবহার করত, যত্ন নিত, কিন্তু যত দিন যাচ্ছিল ততই যেন তার স্বভাব খুবই রুক্ষ হয়ে যাচ্ছিল। মা বোনের কথায় সেও নিজের স্ত্রীকে ভুল বোঝা শুরু করলো। মালতীকে সে যেন মানুষ বলেই মনে করতো না, আর প্রতিদিন তাকে হুমকি দিত, তার সঙ্গে রেগে মেগে কথা বলতো। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত দিন রাত তাকে শুধু তিরস্কার সহ্য করতে হতো। মালতী সুদীপ্তর সামনে কিছু কথা বলতেই ভয় পেত। সুদীপ্তর চিৎকার, তার গলার আওয়াজ, তার কথা বলার ভঙ্গিতেই তার বুকের ভেতরটা যেন কেঁপে উঠত। সুদীপ্তর চোখে প্রেম ছিল না, ছিল কেবল অধিকার, আর সেই অধিকারে ছিল না কোনো সম্মান। বিয়ের কিছুদিন পর এক রাতে মালতী ক্লান্ত শরীরে রান্না করে টেবিলে খাওয়ার পরিবেশন করছিল। সুদীপ্ত এক গ্রাস মুখে তুলেই মালতীর দিকে তাকালো, বলতে লাগলো, এত নুন দিয়েছো কেন? একটুও বুঝতে পারো না কেমন ভাবে রান্না করতে হবে? এত দিন হয়ে গেল, এখনো রান্না করতে শিখলে না। এভাবে কিভাবে খাবার খাবো? নুনে ভরিয়ে দিয়েছো পুরো তরকারিটা। ক্লান্ত পরিশ্রান্ত মালতী ভেবেছিল হয়তো তার স্বামী তার অসুস্থতার কথা বুঝতে পারবে, কিন্তু না। এই বাড়িতে এমন কেউ ছিল না যে তার কথা চিন্তা করবে। যখন সারা দিনের ক্লান্তির পর সে একটু বিশ্রাম করার জন্য ঘরে ঢুকত, ভাবত বাড়ি ফেরার পর স্বামীর সঙ্গে দুটো মনের কথা বলবে, একটু মন খারাপ ভাগ করে নেবে। কিন্তু সেসব তো দূরের কথা, সে এলেই যেন বজ্রপাত নামিয়ে দিত। মালতী কাঁপা কাঁপা গলায় বলতো, মাফ করবেন, পরের বার খেয়াল রাখবো। সুদীপ্ত ঠান্ডা গলায় বলল, আগামী বার ভুল হলে আমি আর মাফ করব না, এর শাস্তিটাও তোমাকে পেতে হবে। এমনভাবেই বিভিন্ন ঘটনায় বিভিন্নভাবে প্রতিদিন মালতী অপমানিত হতো। তার শরীর, তার মন, তার হৃদয় প্রতিদিন ভাঙত। সুদীপ্তের কণ্ঠে ছিল সব সময় শাসন, সব সময় কিছু শেখানোর ভঙ্গি, সব সময় তিরস্কারের ভঙ্গি। প্রতিবার সুদীপ্তর কথা শুনে মালতীর বুকের ভেতরটা যেন কেঁপে যেত। সে ভয়ে কুঁকড়ে থাকত। আজ কি হবে? আজ আমাকে আর কি সহ্য করতে হবে? দিন যেতে যেতে সুদীপ্তর ব্যবহার আরও কঠোর, আরও নির্দয় হতে লাগলো। আর কেনই বা হবে না? রাতের পর রাত বাইরে কাজ করে বাড়ি ফেরার পর একটা ক্লান্ত মানুষকে যদি ঘরে ঢুকেই তার মা বোন নিজের ঘরে নিয়ে গিয়ে তার বউয়ের সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলে, তাহলে কিভাবে সেই মানুষটার মাথা ঠিক থাকবে? প্রতিদিন রাতে ঘরে ফেরার পর সুদীপ্ত সোজা চলে যেত মায়ের ঘরে। সেখানে আগে থেকেই বসে থাকতো বিমলা দেবী আর ঝুমা, সম্পূর্ণ পরিকল্পনা করে। তাদের একটাই উদ্দেশ্য, মালতীর ছোট ছোট ভুল ত্রুটিগুলো এমনভাবে সাজিয়ে গুছিয়ে বলা যেন সে অনেক বড় একটা অপরাধ করে, সে যেন এক অপরাধী। আর সুদীপ্ত সে তো চোখ কান বন্ধ করে মায়ের সব কথায় বিশ্বাস করত। যেমনই মালতীর নামে কিছু বলা হতো, সে নিজেকে হারিয়ে ফেলতো রাগের মাঝে। মালতী সব বুঝত। একদিন সে সাহস করে ঠিক করলো তার স্বামীর সঙ্গে এই ব্যাপারে কথা বলবে। সন্ধ্যায় সে বলল, আমি একটু কথা বলতে চাই। কিন্তু কথা শেষ হওয়ার আগেই সুদীপ্ত চিৎকার করে উঠল, মানে তুমি আবার কি কথা বলবে? আমার মা আমার বোন কোনো ভুল করতে পারে না, ওরা ঠিকই বলছে। তুমি ওদের সঙ্গে মানিয়ে নিতে পারো না। এক বাড়িতে থাকলে এইভাবে একটু খোটাখুটি বাঁধে, তাহলে সব সময় যদি তুমি আমার মা আমার বোনের দোষ ধরতে থাকো, তাহলে আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। তোমার নিজের ভুলগুলো আগে ঠিক করতে হবে। আমার মা আর বোনের বিরুদ্ধে আমি কোনো কথা শুনতে চাই না। তার গলার আওয়াজ এতটা উঁচু ছিল যে বাইরের ঘর পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল। এই ব্যবহার দেখে মালতী হতবাক হয়ে গেল।
ভয়ে কিছু না বলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রাত ভোর সে কাঁদল, মুখ গুজে বালিশে চুপচাপ শুয়েছিল। নিজের পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল, নিজেকে সামলানোর চেষ্টা করছিল, নিজের মনকেই নিজে বিভিন্নভাবে ভুল বোঝাচ্ছিল। কারণ তার অভিযোগ করার কোনো জায়গা ছিল না, আশ্রয় নেওয়ার কোনো কাঁধ ছিল না। সেদিন থেকেই যেন শ্বশুর বাড়ির প্রতিটা দিন মালতীর জন্য এক একটা পরীক্ষায় পরিণত হয়ে গেল। সময় এগোতে লাগলো আর মালতীর মন ধীরে ধীরে ভেঙে যেতে লাগলো। যে মালতী একসময় প্রাণবন্ত হাসি খুশি এক মেয়ে ছিল, স্বপ্নে ভরা চোখ, সুন্দর সাজগোজ আর মাঝে মধ্যেই গুনগুন করে গান করা সেই মেয়েটা কোথায় যেন হারিয়ে গেল। সেই মালতী আজ রূপান্তরিত হয়েছে এক শান্ত, ভীত, নিঃস্ব নিঃশব্দ নারীতে। সকালের সূর্য ওঠা থেকে রাতের অন্ধকার পর্যন্ত শুধুই কাজ, শাশুড়ির চাহিদা, ঝুমার লাগাতার অপবাদ আর স্বামীর নির্লিপ্ত আচরণ, সব মিলিয়ে মালতীর কোমল মন একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল। একদিন মালতী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শরীরটা ভীষণ কাহিল লাগছিল, উষ্ণ জ্বর, চোখে ঘুম, মাথা ভারী। সে তখন শুয়েছিল বিছানায়। ঠিক তখনই ঘরে ঢুকলো বিমলা দেবী। চোখ মুখ কুঁচকে এমনভাবে তাকালেন যেন মালতী কোনো বড় অপরাধ করে বসে আছে। কি হলো বৌমা, এত আরামে শুয়ে শুয়ে কি মজা পাচ্ছ? মালতী কাপা গলায় বলল, মা, শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর আছে, শরীর একদম ভালো লাগছে না, উঠে দাঁড়াতে পারছি না। বিমলা দেবী খেপিয়ে উঠলেন, হ্যাঁ, এইটুকুনি জ্বরে আবার কেউ বিছানায় শুয়ে থাকে নাকি? বিশ্রাম করার যত সব বাহানা। আমাদের এর থেকে অনেক বেশি শরীর খারাপ থাকলেও আমরা সব কাজ করেছি, রান্না করেছি, ঘর গুছিয়েছি, সব কিছু সামলেছি। আজকালকার মেয়েরা কেবল অজুহাত খুঁজতে পারে। মালতী কিছু বলতে চাইছিল, কিন্তু গলার মধ্যে থেকে স্বর বেরিয়ে আসলো না। অধিকাংশ সময় মহিলাদের জীবনে এটাই হয়, কিছু বলতে চায় কিন্তু গলা থেকে স্বর বেরোয় না। ঠিক সেই সময় ঘরে ঢুকলো সুদীপ্ত। মালতীর দিকে এক ঝলক তাকিয়ে আবার চোখ নামিয়ে মোবাইলের স্ক্রিনে চোখ আটকে দিল। একটাও কথা বলল না। মালতী কষ্টে উঠে বসে বলল, শরীরটা ভীষণ খারাপ লাগছে গো, একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে? ওষুধ তো খেয়েছি কিন্তু কোনো কাজ করছে না। সে জানতো না এর জবাবে আদৌ কোনো সাড়া আসবে কিনা। সুদীপ্ত সঙ্গে সঙ্গে বলে উঠল, সময় নেই, অফিসে দেরি হয়ে যাবে। আর তেমন কিছু নয়, হালকা জ্বর, কাজ শেষ করে নাও, তারপরে বিশ্রাম নাও। এখন বরং আমার জন্য একটু খাবার তৈরি করে নিয়ে আসো। মাও অনেকক্ষণ পর্যন্ত খাবার চাইছে, সকালের কিছুই খাবার রান্না করা হয়নি। আমি স্নান করতে যাচ্ছি, ফিরে এসে টিফিন করে তারপর অফিসে বেরোবো। মালতী দেবীর বুকের ভেতরে যেন সামান্য আশার প্রদীপটা, যেটা এতক্ষণ মিটমিট করে জ্বলছিল, সেটাও নিভে গেল। দেহ কাঁপছিল, মাথা ঘুরছিল, কিন্তু সে উঠে রান্নাঘরে গিয়ে রুটি বানাতে লাগলো। চোখের জল নীরবে গড়িয়ে পড়তে লাগলো। সেদিন থেকেই মালতী দেবী আর কোনো অভিযোগ করত না। সে নিঃশব্দে সব কিছু করত। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না করা, কাপড় কাচা, ঘর গুছানো, যেন এক যন্ত্র সে। কখনো একটু বসে বিশ্রাম করার মতো সময় ছিল না তার। যদি একটু বসেও বা পড়তো, সঙ্গে সঙ্গে শাশুড়ি ডেকে নতুন কোনো কাজ ধরিয়ে দিত। কখনো মালতী মায়ের সঙ্গে একদণ্ড কথা বলতে পারত না। পুরো বাড়ির লোক তাকে এমনভাবে দেখত যেন সে কোনো বড় অপরাধ করে ফেলছে। যদিও এটা তার নিজের সংসার, তবুও সেখানে তার নিজের কোনো একটা কোণা পর্যন্ত ছিল না। একদিন শাশুড়ি, ননদ আর তার স্বামী সবাই মিলে কোনো আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। তখন মালতী একটু সময় পেল। সে তার মাকে ফোন করলো, মায়ের সঙ্গে কথা বলতে লাগলো। মায়ের সঙ্গে এতদিন পর কথা বলতেই তার কণ্ঠ ভারী হয়ে আসলো। বলল, মা, আমি আর পারছি না, আমি এখানে আর থাকতে পারছি না মা, আমি
এখান থেকে মুক্তি চাই। মা, আমি খুব ক্লান্ত, এখানে কেউ আমাকে বোঝে না, আমার নিজের স্বামী পর্যন্ত নয়। ওপার থেকে মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, বিয়ে সহজ নয় রে মা, তবে একটা জিনিস আছে যা স্বামী স্ত্রীকে বেঁধে রাখতে পারে, তা হলো সন্তান। যখন তুই মা হবি সব কিছু বদলে যাবে। দেখবি সুদীপ্ত বদলে যাবে, সে তোর কদর করবে, সে তোকে বুঝবে। মেয়ের পরিস্থিতির কথা শুনে মায়ের কণ্ঠে যন্ত্রণার ছাপ তো ছিল, কিন্তু মায়ের কথা শুনে মালতীর বুকের ভেতরে একটা আশা জন্মালো। মালতী ভাবল, মা হয়তো ঠিকই বলছে, সন্তান এলে সব কিছু বদলে যাবে, হয়তো সুদীপ্ত আমাকে ভালোবাসবে, আমাকে বুঝবে। বিয়ের 3 বছর পর মালতীর কোলে এলো তার মেয়ে। মেয়ের নাম দিয়েছিল মেঘা। মেঘার নিষ্পাপ হাসি ছিল মালতীর জীবনের একমাত্র আলো। তার ছোট্ট ছোট্ট হাত আর দুধে আলতা পায়ের দিকে তাকিয়ে মালতীর হৃদয় ভালোবাসায় ভরে যেত। সে চেয়েছিল একদিন তার স্বামী নিজের হাতে কোলে তুলে নেবে সেই সন্তানকে এবং গর্ভে তার হৃদয় ভরে উঠবে। কিন্তু সুদীপ্ত কোনোদিনও মেঘার প্রতি স্নেহ প্রকাশ করেনি। রাতের বেলা মেঘা যখন কান্নায় ফেটে পড়ত, রাঘব রেগে চিৎকার করে উঠত, তুমি ওকে চুপ করাতে পারছো না কেন? আমার সকালে অফিস আছে। মালতী নীরবে মেয়েকে কোলে তুলে নিয়ে তাকে চুপ করানোর চেষ্টা করত। অনেক রাত জেগে জেগে তার এভাবেই কেটে যেত। কিন্তু তবুও সুদীপ্তর কাছে মেঘা আর মালতীর যেন কোনো মূল্যই ছিল না। সারা দিন রাত কাজ করার পর মালতী যখন একটু বিছানায় বসতো আর ওদিকে যদি মেঘা একটুও কেঁদে উঠত, সঙ্গে সঙ্গে তার শাশুড়ি বলে উঠত, দেখো বাচ্চা কাঁদছে, এদিকে রানীমা বিশ্রাম করছেন, একটা বাচ্চা পর্যন্ত ঠিকভাবে সামলাতে পারে না। মালতী বলতে চেয়েছিল, সে তো সারা দিন ধরে বাচ্চা সামলাচ্ছে, ঘরের কাজ করছে, কিছুক্ষণের জন্যে আপনারও কি একটু দায়িত্ব হয় না যে বাচ্চাটাকে একটু কোলে নিয়ে একটু ঘোরান তাকে? শাশুড়ি আর ননদের কি কোনো দায়িত্ব নেই? কিন্তু সে সব কথা চুপচাপ সহ্য করে নিত, মুখ ফুটে কখনোই কিছু বলতো না। বিয়ের 3 বছর কেটে গেছে, তবুও তার স্বামী তাকে 1 টাকাও খরচের জন্য কখনো দেয়নি। সে যা উপার্জন করত তার অল্প কিছু নিজের কাছে রেখে বাকিটা মায়ের হাতে তুলে দিত। মালতী যখন কিছু প্রয়োজন হতো তখন তার স্বামীর কাছে যদি কিছু চাইতো, সে বলতো মায়ের কাছ থেকে চেয়ে নাও। মালতীর কাছে শাশুড়ির সামনে হাত পাতাটা খুবই অপমানজনক মনে হতো, কিন্তু কোনো উপায়ও ছিল না। বিমলা দেবী টাকা দেওয়ার আগে 100টা প্রশ্ন করতেন, কত টাকা লাগবে, কি কারণে লাগবে, টাকা দিয়ে কি করবি। মালতীর মনে হতো যেন সে কোনো ভিখারিনী। ধীরে ধীরে মালতী টাকা চাওয়াও বন্ধ করে দিল। মেঘার প্রয়োজনীয় জিনিস আর তার কাপড় চোপড় সবই তার বাপের বাড়ির থেকেই আসতো, তবুও সে চেয়েছিল যাতে সুদীপ্ত একবার হলেও নিজের হাতে তার সন্তানের জন্য কিছু কিনে আনুক। কিন্তু আজ অবধি কখনো সুদীপ্ত তার মেয়ের জন্য এক টুকরো কাপড় পর্যন্ত কিনে আনেনি, একটা খেলনা পর্যন্ত তার হাতে ধরিয়ে দেয়নি। মেঘা অসুস্থ হয়ে পড়লে মালতী দেবী ভীষণ দুশ্চিন্তায় পড়ে যেতেন। শিশুটিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু সুদীপ্তর আগেই বলে দিয়েছিল, সময় নেই, আমি যেতে পারবো না। কিন্তু মালতী দেবীর কাছে টাকাও তো ছিল না। সে সাহস করে সুদীপ্তকে বলল, আমি মেঘাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, শুধু ওষুধের টাকাটা চাইছি, সেটা দিয়ে দাও। সুদীপ্ত মোবাইল থেকে চোখ সরিয়ে বলল, মায়ের কাছে আছে, নিয়ে নাও। ঘরের সব খরচ তো আমি মাকেই দিয়ে দিই, এখন আমি নতুন করে তোমাকে টাকা কোথা থেকে দেব? মালতী ধীর গলায় বললেন, তুমি ওনার কাছ থেকে চেয়ে দাও না, আমি ওনার কাছ থেকে টাকা চাইতে পারবো না, আমার খুব খারাপ লাগে, উনি অনেক প্রশ্ন করেন আমাকে। সুদীপ্ত রুক্ষভাবে উত্তর দিল, প্রশ্ন করে তাতে কি হয়েছে? টাকা চাইবে, এদিকে উত্তর দেবে না, কিসের জন্য টাকা লাগবে? যাও, মায়ের কাছ থেকে গিয়ে চেয়ে নাও, আর এইসব কাণ্ড আমার সঙ্গে করবে না, তোমাদের এই ঘরের নাটক আমার সঙ্গে দেখাতে আসবে না।
এমনটা বলে সুদীপ্ত ব্যাগ নিয়ে কাজে বেরিয়ে পড়ল। মালতীর গলা ধরে এলো। সে উঠে দাঁড়ালো, মেঘাকে কোলে নিল আর দ্বিধা ভরে বিমলা দেবীর কাছে গেল। বিমলা দেবী বিদ্রূপ করে বললেন, আগে তো ঠিকভাবে বাচ্চার খেয়াল রাখবে না, তারপর ওষুধের জন্য আবার খরচ করতে হবে। এত খরচ কোথা থেকে করব? হিসেব নিকেশ তো কিছু রাখিস না, বাড়িতে কত টাকা খরচ হয়? কিছুদিন আগেই তো টাকা নিয়ে গেলি। মালতী বলল, মা 1 সপ্তাহ আগে মাত্র 50 টাকা দিয়েছিলেন, তাও ছেলেকে একটা খাওয়ার কিনে দিয়েছিলাম। বিমলা দেবী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তা 50 টাকা কি কম হয় নাকি? 50 টাকা নিয়ে বাজারে যা, দেখবি অনেক কিছু পাবি। এ কথা বলতে বলতে বিমলা দেবী নিজের আলমারির সামনে গেলেন এবং আলমারি থেকে একটা 100 টাকার নোট বার করে মালার হাতে তুলে দিয়ে বললেন, এই নে, এই টাকা দিয়ে যা করবি কর। মালার চোখে জল চলে আসলো। সে কিছু না বলে ঘরের ভেতরে চলে গেল। এদিকে মেঘা পেটে ব্যথা আর জ্বরে ছটফট করছিল। ওকে কোলে নিয়ে মেয়ের এই অবস্থা দেখে মালা নিজের অশ্রু থামাতে পারছিল না। বিমলা দেবী 100 টাকা দিয়েছেন, আর এই 100 টাকায় ডাক্তারের খরচই হবে না, ওষুধ কোথা থেকে আসবে? এদিকে মেঘার নিঃশ্বাস ঘন ঘন চলছিল। আর একজন মায়ের কাছে তার সন্তানের প্রাণের চেয়ে বড় কিছুই হয় না। সে ঘরে ফিরে এসে আলমারি খুলল, ছোট্ট একটা লকার খুলে নিজের একটা আংটি বার করলো, আর সেই আংটিটা নিয়ে সে এক সোনারুর দোকানে চলে গেল। এই আংটিটা তার মা তাকে বিয়েতে দিয়েছিল। আংটিটা বিক্রি করে সে 10,000 টাকা পেল। ওই টাকা নিয়ে সে তাড়াতাড়ি বাড়িতে আসলো, মেয়েকে কোলে তুলে নিয়ে ডাক্তারখানার দিকে রওনা দিল। মেঘা চিৎকার করে করে কাঁদছিল। মালতী দেবী মেঘার মাথায় চুমু খেয়ে বললেন, না মা, কাঁদিস না, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। এই তো আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ খেলেই সুস্থ হয়ে যাবি। তিনি দ্রুত পায়ে ডাক্তারের কাছে পৌঁছলেন। ডাক্তার অনেক টেস্ট লিখে দিল। মালতী দেবী সমস্ত টেস্ট করালেন এবং সন্ধ্যার দিকে ওষুধপত্র নিয়ে বাড়ি ফিরলেন। সারা রাত তিনি মেঘার পাশে বসেছিলেন। বারবার ভিজে কাপড় কপালে দিয়ে জ্বর কমানোর চেষ্টা করছিলেন। ভোর হতে হতে মেঘার জ্বর কিছুটা কমল। মেয়ের মুখের হাসি মালতী দেবীর হৃদয়কে শান্ত করে দিল। সময় কেটে গেল। মেঘার 1 বছর হয়ে গেছে। এবার বাড়িতে তার ননদ ঝুমার বিয়ের প্রস্তুতি চলছে। বিমলা দেবী তার মেয়ের বিয়েতে কোনো খামতি রাখেননি। দামি গয়না, দারুণ জামা কাপড়, বিয়ের প্রতিটি খরচ তিনি খুশি মনে বহন করেছিলেন। মালতী দেবীর চোখে জল এসে গেছিল। একই বাড়িতে যেখানে ছেলের ওষুধের জন্য 500টা টাকা পর্যন্ত দেওয়া কষ্টকর হয়ে যাচ্ছিল, সেই বাড়িতেই মেয়ের বিয়েতে লাখ লাখ টাকা খরচ করা হচ্ছে। ঝুমার বিয়ের প্রস্তুতিতে গোটা বাড়ি আনন্দ মুখর ছিল, অথচ মালতী দেবী নিশ্চুপ থেকে নিজের কর্তব্য পালন করে যাচ্ছিল। বিয়ের দিন ঘনিয়ে এলো, বাড়ি ভর্তি অতিথি। চারপাশে হাসি মজা আর উৎসবের আমেজ। ড্রয়িং রুমে অনেক অতিথি বসে গল্প করছেন, আর বিমলা দেবী তাদের মাঝে বসে নিজের মেয়ের গুণকীর্তন করছেন। কি বলবো, আমার মেয়ে সব কাজে নিপুণ, রান্না বান্না, সেলাই কারি সব কিছু একা হাতে সামলাতে পারে। যে বাড়িতে যাবে সেই বাড়িকে স্বর্গ বানিয়ে দেবে। তখনই মালতীর মামি শাশুড়ি বলে উঠলেন, হ্যাঁ, আমাদের মেয়ে তো সব কাজে নিপুণ, ও তো একটা হিরে। হিরে যে ঘরে যাবে সে ঘরেরই শোভা বাড়াবে। মালতী দেবী সেই সময় চায়ের ট্রে নিয়ে অতিথিদের দিকে যাচ্ছিলেন। মেঘাকে তিনি পাশে দোলনায় শুইয়ে রেখেছিলেন যাতে কাজের ফাঁকে তার দিকেও নজর রাখতে পারেন। হঠাৎ বাড়ির ফোনটা বেজে উঠল। মালতী দেবী ফোন তুলতেই মায়ের কণ্ঠ শুনে তার মনটা হালকা হয়ে গেল। কতদিন হয়ে গেছে মায়ের সঙ্গে কথা হয়নি। তিনি ট্রেটা নামিয়ে সামনে রেখে দিলেন। সঙ্গে সঙ্গে বিমলা দেবীর চোখ পড়ে গেল। কে ফোন করেছিল? তার কণ্ঠে ছিল কঠোরতা। মায়ের ফোন ছিল মা, মালতী দেবী শান্ত গলায় বললেন। কিন্তু একটু কথা শুনেই বিমলা দেবী মুখমণ্ডল রাগে যেন ভরে উঠল। তিনি অতিথিদের দিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে খোঁচা মারার সুরে বললেন, আজকালকার বৌমারা দায়িত্ব বোঝেই না।
না জানি কেমন মানুষ এদের বাপের বাড়ির লোক, মেয়েকে বিয়ে দিয়েই নিশ্চিন্ত। জানে শ্বশুর বাড়িতে কত চাপ, কত দায়িত্ব, এই যে বিয়ের সময় এত কাজ, আর এই সময়েই ওনাকে ফোনে গল্প করতে হচ্ছে। আমি তো আমার ঝুমাকে স্পষ্ট বলে দিয়েছি, শ্বশুর বাড়িতে গেলে কাজ শেষ করে তবেই আমার সঙ্গে কথা বলবি, সারা দিন ফোনে গুজুর গুজুর করবি না। শ্বশুর বাড়ি তোর নিজের বাড়ি, ওই বাড়ির দেখাশোনা তোর দায়িত্ব, তুই ওই বাড়ির বউ। হলে বসে থাকা শান্তি মাসির সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ বলে মাথা নাড়িয়ে উঠলেন। আর না তো কি, প্রতিদিন বাপের বাড়ির সঙ্গে সারাদিন কথা বলা কি ভালো কথা নাকি? আজকাল তো বাপের বাড়ির লোকেরাই কিছুই বোঝে না, বিয়ে দিয়েও সব সময় নিজের মেয়ের উপরে খবরদারি চালায়। তাদের কথা শুনে বাকি অতিথিরাও হেসে উঠলেন। সবার মাঝে মালতী দেবী একজন মজায় পরিণত হয়েছিলেন। তার চোখে জল চলে আসলো। তিনি ফোনে আস্তে করে বললেন, মা, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। ওপাশ থেকে তার মায়ের স্নেহময় কণ্ঠ ভেসে এলো, ঠিক আছে মা, যখন সময় পাবি তখন ফোন করিস, অনেকদিন হয়ে গেল তোর সঙ্গে কথা হয় না। মালতী দেবী উঠে পড়লেন এবং আবার রান্নাঘরের দিকে ফিরে গেলেন। ঝুমার বিয়ে হয়ে গেলে মালতী দেবী একটু শান্তির নিঃশ্বাস ফেলেছিলেন। ভেবেছিলেন, যাই হোক, একটা মানুষ অন্তত এমন কমলো যে সব সময় তার পেছনে লেগে থাকে। কিন্তু কোথায়? ঝুমা শ্বশুরবাড়িতে গিয়েও নিজের দায়িত্ব ঠিকভাবেই পালন করছিল। সব সময় মায়ের সঙ্গে কথা বলা, কখনো নিজের শ্বশুরবাড়ির সম্বন্ধে মায়ের সঙ্গে বিভিন্ন রকমের আলোচনা করা, কখনো নিজের বৌদি কি করছে সেই ব্যাপারে মায়ের কাছে জিজ্ঞেস করা। ঝুমার বিয়ের এক সপ্তাহ পর একদিন সকালবেলার দিকে মালতী দেবী নিজের মেয়ের জন্য গরম জল করে বিমলা দেবীর ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। তখনই তিনি উচ্চস্বরে কথা বলার আওয়াজ শুনতে পেলেন। বিমলা দেবী ফোনে তার মেয়ের সঙ্গে কথা বলছিল, আর সেই কথার মধ্যে ছিল নালিশ আর কানাঘুষো। পার্থক্য শুধু একটাই, আগে মা আর মেয়ে মিলে মালতী দেবীর অপমান করত, তার সম্বন্ধে বিভিন্ন রকম নালিশ করত, আর এখন এই বিষয়টা চলে এসেছে ঝুমার শ্বশুর বাড়ির লোকজন। বিমলা দেবী মেয়ের সঙ্গে কথা বলছিলেন। হ্যাঁ, এটা কি কথা রে? কি অবস্থা? এইভাবে কি কেউ কাউকে কাজ করায়? বিয়ের এক সপ্তাহ তো হয়নি, এখনই তোকে রান্নাঘরে পাঠিয়ে দিল? আমার ফুলের মতো মেয়েটা, এখন তো তোর ঘোরাফেরার সময়, এখন তো হাতের মেহেন্দির রং পর্যন্ত তোর ওঠেনি, এখনই কাজ করতে লাগিয়ে দিল। কি নিষ্ঠুর ওরা! শ্বশুরবাড়ির লোকের কোনো মায়া মমতা নেই। মালতী দেবীর পা থমকে গেল। তার মুখে কষ্টের এক তিক্ত হাসি ফুটে উঠল। মনের ভেতরের এক গম্ভীর গলা বলে উঠল, কি দ্বিমুখী মাপকাঠি! আমাকেও তো আমার মা বাবা অনেক কষ্টে অনেক যত্নে বিয়ে দিয়েছিলেন, ভেবেছিলেন মেয়েটা শ্বশুরবাড়ি গিয়ে সুখে শান্তিতে থাকবে। আমি কি আমার মায়ের ফুলের মতো মেয়ে ছিলাম না? তার মনে পড়ে গেল সেই বিয়ের দিনগুলোর কথা। কিছুদিন আগেই আত্মীয়দের সামনে বিমলা দেবী গর্ব করে বলেছিলেন, মেয়ের শ্বশুরবাড়িতে আমি হস্তক্ষেপ করব না, মেয়ের বিয়ের পর তার শ্বশুরবাড়ি তার আসল বাড়ি, মেয়ের শ্বশুরবাড়ির কাজ আগে, বাকি সব পরে। কিন্তু এখন সেই বিমলা দেবী সারা দিন মেয়ের সঙ্গে ফোনে গল্প করছে, কখনো মালতীর নামে উল্টোপাল্টা বলছে, কখনো মেয়ের শ্বশুরবাড়ির লোকের নামে বদনাম করছে, নালিশ করছে। বিয়ের পরেও ঝুমা প্রায়ই বাপের বাড়িতে এসে দিন যাপন করে। প্রতিবারই যখন সে বাড়িতে আসে তখন এক ঝুড়ি নালিশ নিয়ে আসে শ্বশুরবাড়ির লোকের সম্পর্কে। কিন্তু মালতীর কোনো অভিযোগ করার অধিকার ছিল না, না তখন না এখন। সে চুপচাপ তার কাজেই ব্যস্ত থাকত, কারণ তার একমাত্র লক্ষ্য তার মেয়েকে একটা ভালো জীবন দেবে সে। মেঘা তার একমাত্র ভরসা। সে ধীরে ধীরে বড় হচ্ছে। মালতী দেবীর ইচ্ছে মেয়েকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে, মেয়েকে জীবনে বড় মানুষ করবে। এক সন্ধ্যায় যখন রাঘব বাড়িতে আসলো তখন মালতী দেবী নিজের স্বামীকে বললেন, শুনছো, মেয়েকে স্কুলে ভর্তি করার বয়স হয়ে গেছে, ভাবছি একটা ভালো স্কুল থেকে ফর্ম তুলি, অন্তত 3 মাস আগে তো স্কুলের থেকে ফর্ম তুলতেই হবে। রাঘব সঙ্গে সঙ্গে বলে উঠল, এত আগে স্কুলের কথা বলছো কেন? এখন তো 3 মাস বাকি আছে, অনেক দেরি, এখনই এত চিন্তা করো না।
মালতী দেবী শান্তভাবে বললেন, আমি চাই মেয়েকে একটা ভালো ইংরেজি স্কুলে ভর্তি করতে। কনভেন্ট স্কুলে ভর্তি করানোর জন্য 3 মাস আগেই ফর্ম জমা দিতে হয়। আপনি গিয়ে ফর্মটা নিয়ে আসলে খুব ভালো হতো। বিমলা দেবীর সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে বললেন, এতটুকু মেয়েকে এত দূরে স্কুলে পাঠানোর কি দরকার? আমাদের সময় তো আমরা সব বাচ্চাকে সরকারি স্কুলেই পড়িয়েছি। তার স্বামীও মায়ের কথায় সায় দিয়ে বলল, অবশ্যই এই স্কুলে পড়ানোর অনেক খরচ, আর এত খরচ আমি কিভাবে সামলাবো? এই সংসার সামলে অত খরচ চালাতে পারবো না। মালতী দেবী এবার জোর দিয়ে বললেন, আপনারা আমার কথা বুঝবেন না। যদি মেঘার ভবিষ্যৎ গড়তে হয় তাহলে ওকে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলেই ভর্তি করতে হবে। বিমলা দেবী তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, বাহ, এখন মুখে কথা ফুটেছে। তা স্কুলে ভর্তি করবি, টাকাটা কোথা থেকে নিয়ে আসবি? তোর বাপের বাড়ির থেকে টাকা দেবে তো? আমার ছেলের কাছে এত টাকা নেই। মালতী দেবী শান্ত গলায় বললেন, মা, আপনি খরচের চিন্তা করবেন না, আমি খরচ সামলে নেব। দরকার হয় আমি কোথাও কাজ খুঁজে নেব। এ কথা শোনা মাত্রই তার স্বামীর আগে আগুন হয়ে যায়। কি বললে তুমি? তুমি বাইরে চাকরি করবে? তাহলে বাড়ির সব কাজ কে সামলাবে? সবই তোর বউয়ের বাহানা। কাজ না করার জন্য কিছু না কিছু বাহানা ঠিক বার করতে থাকে। রাঘব আর বিমলা দেবী দুজনে মিলে মালতীর উপরে যেন আক্রমণ শুরু করলো। তাদের কথার বাণে মালতী দেবীকে যেন ছিন্ন ভিন্ন করে দিল। মালতী দেবী মেঘার দিকে তাকালেন, ভাবলেন, মেয়েকে আমার যেভাবে হোক ভালো শিক্ষায় শিক্ষিত করতেই হবে। এখনো তো 3 মাস বাকি আছে, আমি ঠিক কিছু না কিছু জোগাড় করে নেব। চিরকাল সে নিজের শ্বশুর বাড়ির সবার কথা শুনেছে, সকলের কথা, সকলের অত্যাচার সে মুখ বুজে মেনে নিয়েছে। নিজের সঙ্গে যা হয়েছে হয়েছে, নিজের মেয়ের সঙ্গে সে কোনো আপোষ করতে চায় না। পরদিন চুপচাপ বাজারে যাওয়ার অজুহাতে মালতী দেবী স্কুলে গিয়ে ফর্ম তুলে আনলেন। কয়েকদিন পর মালতী তার বাপের বাড়ি যাওয়ার সুযোগ পেল। বাপের বাড়ি গিয়ে বাবাকে সব কথা খুলে বলল। তার বাবা বলল, তুই কোনো চিন্তা করিস না, স্কুলে ভর্তি করার টাকা আমি জোগাড় করে দেব, বাদ বাকিটা তুই যদি সামলে নিস তাহলেই হবে। মালতী একটু শান্তির নিঃশ্বাস ফেলল, বলল, বাবা, এইটুখানি তুমি সাহায্য করে দাও, বাদ বাকি আমি ঠিক সামলে নেব। মালতী দেবীর জ্যাঠামশাইয়ের এক মেয়ে ছিল, যার নাম ছিল শ্রুতি। সে অনেক টিউশন করত, বাড়িতে পড়িয়ে অনেক অর্থ উপার্জন করত। মালতী দেবী যখন শ্রুতিকে এত টিউশন করতে দেখলো এবং টিউশন করে অর্থ উপার্জন করতে দেখলো, সে ভাবতে লাগলো, আমিও তো শিক্ষিত, আমি তো বাড়িতে বসেও টিউশন করতে পারি, এর জন্য আমাকে বাইরে গিয়েও কাজ করতে হবে না। বাড়ির সব কাজ করার পর আমি যে 2-4 ঘন্টা নিজের জন্য সময় পাই, সেই সময়তেই টিউশন করব। আর সেই টাকা দিয়েই মেয়েকে পড়াশোনা শেখাবো, এর জন্য আমার কারোর কাছে আর হাত পাততে হবে না। আর এমনিতেও তো ওরা আমার মেয়েকে পড়ানোর জন্য টাকা পয়সা খরচও করবে না। এমনটা ভেবে সে বাপের বাড়ির থেকে নিজের বাড়িতে ফিরে আসলো। শ্বশুর বাড়িতে আসার পর শাশুড়ির কাছে গিয়ে বলল, মা, বাড়ির সব কাজ করার পর আমি যদি নিজের জন্য যতটুকু সময় পাই তাতে যদি টিউশন করি তাহলে নিশ্চয়ই আপনাদের কোনো আপত্তি নেই। শাশুড়ি ভুরু কুঁচকে তার দিকে তাকালেন, বললেন, তোর অবসর সময় তুই কি করবি না করবি তাতে আমার তা দেখে লাভ নেই, কিন্তু বাড়ির কাজে যদি কোনোরূপ কোনো খামতি হয় তবে সব কিছু পণ্ড করতে আমার 2 দিনও সময় লাগবে না। তখন তার ননদ ঝুমাও সেখানে এসেছিল। ঝুমা মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি এটা কি করছো? বৌদিকে তুমি টাকা উপার্জন করার রাস্তা খুলে দিলে। কি অবস্থা, এখন দেখবে তোমার মাথার উপর উঠে নাচবে। তখনই বিমলা দেবী বলতে লাগলেন, সারাদিন খাটাখাটনি করার পর নিজের জন্য একটু বিশ্রামের যেটুকু সময় পায় তাতে কয়দিনই বা টিউশন করবে? 2 দিন পর অত হাড় ভাঙা খাটনি আর সহ্য করতে পারবে না, নিজের থেকেই ছেড়ে দেবে। আর এইসব নিয়ে অত মাথা ঘামাস না। মালতী পাড়ার লোকের সঙ্গে গল্প গুজব করলো আর তাদেরকে জানালো সে টিউশন করতে চায়। তারপর আস্তে আস্তে সকলেই জানতে পারলো যে মালতী এখন বাচ্চাদেরকে পড়াচ্ছে। প্রথমে সে 2-3টে টিউশন পেয়েছিল, তাই দিয়ে প্রতি মাসে তার কিছু টাকা উপার্জন হয়ে যেত। সেই টাকা দিয়ে মেয়ের স্কুলের ফিস সে জোগাড় করে নিত। তার পড়ানোর পর স্টুডেন্টরা ভালো নাম্বার পেতে শুরু করলো।
আর এই কথা দেখে আশেপাশের অনেকেই তার কাছে নিজের ছেলে মেয়েকে পড়তে পাঠাতে লাগলো। এখন মালতী দেবী মাসে বেশ ভালো টাকাই উপার্জন করতে শুরু করেছিল, আর তা দিয়ে মেয়ের সমস্ত খরচ আর নিজের টুকটাক কিছু খরচ তিনি ভালোভাবেই সামলে নিতেন। কিন্তু এই বিষয়টা না তার স্বামীর পছন্দ হচ্ছিল, আর না তো তার শাশুড়ি আর ননদের পছন্দ হচ্ছিল। তার শাশুড়ি তার উপরে কাজের চাপ আরও বাড়াতে লাগলেন। কিন্তু মালতী দেবী এটা জানতেন যে মেয়েকে শিক্ষিত করতে গেলে, মেয়েকে মানুষ করতে গেলে তাকে সব কিছু সহ্য করতে হবে। দেখতে দেখতে মেঘা বড় হতে লাগলো। স্কুলের শিক্ষা শেষ করার পর মেঘা এখন কলেজে পড়ছে। সে পড়াশোনায় ভীষণ ভালো ছিল, তাই সে স্কলারশিপও পেয়েছিল। স্কলারশিপের টাকায় তার পড়াশোনার খরচ বেশ ভালোভাবেই চলে যাচ্ছিল। এভাবেই পড়াশোনা করে মেঘা একটি ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যায়। মেঘা ছোটবেলা থেকেই দেখেছে তার মায়ের উপরে কতটা অত্যাচার হয়েছে। তার বাবা কোনোদিনও তাকে ভালোবেসে কোলে তুলে নেয়নি, কোনোদিনও বাজার থেকে একটা চকলেট কিনে তার হাতে দেয়নি, বলেনি মা নে তোর জন্য এনেছি। ঠাকুমা কখনো আদর করে তাকে জড়িয়ে ধরেনি। ছোটবেলা থেকেই তার মাকে সে অপমানিত হতে দেখেছে, লাঞ্ছিত হতে দেখেছে। প্রতিদিন তার বাবাকে, তার মাকে উল্টো পাল্টাভাবে অপমান করতে দেখেছে। তার ঠাকুমাকে মায়ের উপরে কাজের বোঝা চাপিয়ে দিতে দেখেছে। তার মাকে কঠোর পরিশ্রম করতে দেখেছে। চাকরি পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে মেঘা সোজা ছুটে এসেছিল তার মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে বলেছিল, মা তোমার সব কষ্ট শেষ হয়ে গেল, আজ থেকে আর তোমার কোনো কষ্ট পেতে হবে না, তুমি আমার সঙ্গে চলো। আমাকে অফিস থেকে একটা ফ্ল্যাট দিয়েছে, আজ থেকে তুমি আর আমি সেখানেই থাকবো। মা তুমি জীবনে অনেক কষ্ট করেছো, অনেক সংগ্রাম করেছো, আজ তোমার পরীক্ষার দিন শেষ হলো। মা এখন তুমি আর কষ্ট করবে না, তোমার আর পরিশ্রম করতে হবে না, এখন তুমি সুখে শান্তিতে নিজের জীবন কাটাবে। তুমি আর আমি দুজনে আমাদের সুখের মুহূর্ত কাটাবো। মা আমার সঙ্গে চলো। যখন মালতী দেবী মেয়ের মুখে একথা শুনলেন, তিনি স্তব্ধ হয়ে গেলেন। তিনি এই ঘর বাড়ি, এই সংসার এতদিন একা হাতে সামলে এসেছেন। এই সিদ্ধান্ত নেওয়া ওনার কাছে খুব কঠিন ছিল। মেঘার মুখে এই সমস্ত কথা শুনে বিমলা দেবী চিৎকার করে বলে উঠলেন, সব এই মেয়ের শেখানো, দিন রাত আমাদের নামে ওর কান ভরেছে, এই জন্যই তো এখন নিজের বাবাকে, নিজের ঠাকুমাকে এই সমস্ত কথা বলছে। এবার মেঘার রাগ সীমা ছাড়িয়ে গেল। সে হাত তুলে দৃঢ় কণ্ঠে বলল, আর না, আমার মায়ের বিরুদ্ধে একটা কথাও না। তোমরা ওনার জীবন নরক বানিয়ে দিয়েছ। আমি কি কিছু বুঝি না? ছোটবেলা থেকে দেখে আসছি তোমরা কিভাবে আমার মায়ের উপরে অত্যাচার করছো, অথচ আমার মা কোনোদিনও কিচ্ছু বলেনি, কখনো একটা রা পর্যন্ত কাটেনি। মেঘা মালতী দেবীর দিকে ফিরে তাকিয়ে বলল, মা তুমি অনেক সহ্য করেছো, আমি তোমাকে আর এই ঘরে এক মুহূর্তও থাকতে দেব না, চলো আমার সঙ্গে এক্ষুনি চলো। বিমলা দেবী আবারও ঠাট্টা মাখানো বিদ্রুপ করা সুরে বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ নিয়ে যা তোর মাকে, আমাদের বাড়িতে ওর কোনো দরকার নেই। তখনই তার স্বামী রাঘব রাগে ফেটে পড়ল, বলতে লাগলো, এক্ষুনি ঘরে ঢোকো। কি ভেবেছো তখন থেকে এখানে কি হচ্ছে এসব? আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। রাঘব ভেবেছিল মালতী এবারেও হয়তো চুপ করে থাকবে, নিজের অপমান সহ্য করবে। কিন্তু মালতী যে প্রায় 30 বছর পর্যন্ত এই সংসারের শৃঙ্খলে আবদ্ধ ছিল, আছে ক্লান্ত। তিরস্কার, অপমান, অবহেলা সব কিছুর ভার সে আর বইতে পারছে না, আর সহ্য করতে পারছে না। সে আত্মবিশ্বাসী চোখে ঘরের ভেতরে তাকালো, চুপচাপ নিজের ঘরে ঢুকে গেল। মেয়ে ভাবল, মা হয়তো এবারও বাবার কথা শুনবে। মেঘা মনে মনে ভাবতে লাগলো, আমার মা হয়তো জীবনে কখনো রুখে দাঁড়াতেই পারবে না, জীবনে কখনো শান্তি পাবে না। মালতী দেবী ঘরের ভেতর যেতেই রাঘব আর বিমলা দেবীর মুখে তিরস্কারের হাসি ফুটে উঠল। এদিকে মেঘা চুপচাপ সেখানে দাঁড়িয়েছিল, তার চোখে জল ছিল। কিছুক্ষণ পর মালতী একটা ছোট ব্যাগ নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো, বলল, চল মা আমি তোর সঙ্গে যাব।
মায়ের মুখে একথা শুনে মেঘা সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরল, বলল, চলো মা, আর এক মুহূর্ত এখানে নয়। এই দৃশ্য দেখে তার শাশুড়ির বুকের ভেতরটা ধকপক করে উঠল। এদিকে তার স্বামী তো হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, আর মালতী তার মেয়ের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেল। 30 বছরের বন্দি জীবন থেকে সে মুক্তি পেল। এদিকে মালতী দেবীর যাওয়ার পর তার স্বামীর সম্পূর্ণ ঘর যেন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করেছে। সে একেবারে একা হয়ে গেছে। তার শাশুড়ি মা, যিনি জীবনের 80টি বসন্ত পার করে ফেলেছেন, এখন আর ঘরের কোনো কাজ করতে পারেন না। এখন তার মেয়ে ঝুমাও তার কাছে আসে না, বলে, আমার সংসার সামলাবো না তোমার সংসার দেখব। আজ প্রথমবার বিমলা দেবী উপলব্ধি করলেন যে তার বৌমা শুধু তার বৌমা ছিলেন না, তার বাড়ির মেরুদণ্ড ছিলেন, যে মেরুদণ্ড তারা নিজে হাতে ভেঙে ফেলেছে। তাদের স্বভাব, তিরস্কার আর অহংকারে আজ পুরো সংসারটা ভেঙে পড়েছে। একটা ভালো সহানুভূতিশীল মেয়ের জীবনটাকে তারা কাঁটায় ভরিয়ে তুলেছিল, আর আজ যখন সব শেষ হয়ে গেছে তখন বুঝতে পারছেন আসলে সেই কাঁটাগুলো তারা নিজেদের বার্ধক্যের পথে বিছিয়েছিলেন। আমাদের করা কিছু কিছু কাজ ভবিষ্যতে আমাদেরকে একসময় খুব কাঁদায়। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এই কাহিনীগুলো কিন্তু কাউকে দুঃখ দেওয়ার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে এই কাহিনী থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং সমাজ সংস্কারে নিজেদের ভূমিকা পালন করতে পারেন। মালতীর মতো মেয়েরা সারাটা জীবন এভাবেই পিষে পিষে মরছে, কিন্তু নিজের জন্য তারা কখনোই কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এভাবেই হয়তো তাদের জীবনটাও শেষ হয়ে যায়। কিন্তু মালতী যা করেছিল সেটা কি সে ভালো করেছিল? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানান। দেখা হবে নতুন কোনো ঘটনার সঙ্গে, নতুন কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।